আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডি ইউনিটের প্রস্তুতিমূলক পরীক্ষার জন্য ভর্তি পরীক্ষার জন্য যে বাংলা সাহিত্যের ইতিহাস এবং বাংলা সাহিত্য নিয়ে আজকে আলোচনা করব। আমরা প্রথমত হচ্ছে গিয়ে বাংলা সাহিত্যের ইতিহাসে আমরা যদি শুরু করতে যাই, বাংলা সাহিত্যের ইতিহাসকে আমরা প্রথমত 3 ভাগে ভাগ করছি। বাংলা সাহিত্যের ইতিহাসটা শুরু হচ্ছে গিয়ে বাংলা সাহিত্যের ইতিহাসের সাহিত্যের যুগকে আমরা 3 ভাগে ভাগ করছি। একটা হচ্ছে প্রাচীন যুগ, একটা হচ্ছে মধ্যযুগ, একটা হচ্ছে আধুনিক যুগ। তো প্রাচীন যুগটা শুরু হচ্ছে গিয়ে 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। 650 থেকে 1200 খ্রিস্টাব্দ, এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে যে 650 থেকে 1200 খ্রিস্টাব্দ। আর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতো হচ্ছে ডক্টর সুনীতি কুমার আমি সংক্ষেপে লিখলাম সুনীতি কুমার চট্টোপাধ্যায়, এর মতো হচ্ছে গিয়ে 950 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। তাহলে ডক্টর শহীদুল্লাহর মতো হচ্ছে গিয়ে 650 থেকে 1200, ডক্টর সুনীতি কুমারের মতো হচ্ছে 950 থেকে 1200 খ্রিস্টাব্দ। আর মধ্যযুগ হচ্ছে যে 1201 থেকে 1800 সাল পর্যন্ত। আধুনিক যুগ হচ্ছে 1801 থেকে বর্তমান পর্যন্ত। তাহলে আমরা বাংলা সাহিত্যের ইতিহাস বলতে গেলে শুরু করতে পারি পাল বংশের শাসন আমলে। আমরা জানি পাল বংশ 400 বছর বাংলাদেশকে, ভারতীয় উপমহাদেশ অর্থাৎ এই পূর্ববঙ্গ বা বঙ্গ অঞ্চলকে শাসন করছে। এই পাল বংশের পর থেকে আমাদের এই প্রাচীন যুগটা শুরু হয়েছে। পাল বংশ থেকে আমরা যদি পরবর্তী স্লাইডে যাই, আমরা আদি যুগ বা প্রাচীন যুগের যেটা অন্যতম নিদর্শন সেটাকে আমরা বলি চর্যাপদ। প্রত্যেকটা ভাষারই আদি নিদর্শন থাকে, বাংলা ভাষার আদি নিদর্শনটা হচ্ছে চর্যাপদ। এই চর্যাপদ থেকে প্রতি বছর ডি ইউনিটে প্রতি বছর চর্যাপদ অথবা হচ্ছে চর্যাপদ থেকে ভর্তি পরীক্ষায় একটা কোশ্চেন মাস্ট বি থাকে। শুধু চর্যাপদ থেকে ভর্তি পরীক্ষা না, বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরি পরীক্ষাগুলোতেও চর্যাপদ থেকে একটা প্রশ্ন থাকে। তো আমরা চেষ্টা করবো আজকে খুব ডিটেলস চর্যাপদটা আলোচনা করার জন্য। তো হচ্ছে গিয়ে চর্যাপদটা আমরা একদম ফার্স্ট থেকে শুরু করি। সেটা হচ্ছে 1882 খ্রিস্টাব্দে নেপালের একজন রাজা ছিলেন। রাজার নাম হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়। তিনি তার একটা বই দ্য সাংস্কৃতিক বুদ্ধিস্ট সং একটা গ্রন্থ আছে। ওই গ্রন্থে তিনি সর্বপ্রথম চর্যাপদ নামে কিছু একটা জিনিস আছে বাংলা সাহিত্যে, ওটা তিনি কি দেন, আইডিয়া দেন। ওখানে তিনি মতামত ব্যক্ত করেন যে চর্যাপদ বলতে কিছু একটা আছে। এখন তোমরা বলতে পারো যে বাংলাদেশের সাহিত্য বা চর্যাপদ সেটা কেন নেপালে গেল। তো এই যে হিস্ট্রিটা আমি বলি একটু। সেটা হচ্ছে গিয়ে পালদের পরে যখন সেন বংশরা আসে, সেন বংশটা যখন বাংলাদেশ থেকে বা এই পূর্ববঙ্গ থেকে বিতাড়িত হতে থাকে, তখন তারা বিতাড়িত হওয়ার সময় তারা এই সব জিনিসগুলো নিয়ে ওরা নেপালে গিয়ে অবস্থান নেয়। এর জন্য বাংলা সাহিত্যের আদি নিদর্শনগুলো নেপালে আবিষ্কৃত হয়েছে। আমরা এখন সময় স্বল্পতার কারণে আমরা আসলে ডিটেলস বলতে পারতেছি না, জাস্ট এটা পরীক্ষায় আসে না এই অংশগুলো থেকে, এই জন্য আমরা বলতেছি না আর কি। তো চর্যাপদ সেটা আবিষ্কার হয় 1906 সালে। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সময় বাংলা বিভাগের ফ্যাকাল্টি ছিলেন। তো হরপ্রসাদ শাস্ত্রী কীভাবে আবিষ্কার করেন? হরপ্রসাদ শাস্ত্রী সর্বপ্রথম 1899 সালে তিনি হচ্ছে নেপালে যান। ওই যে 1899 সালে তিনি হচ্ছে যান, গিয়ে ওখানে তিনি চার্জ করেন যে হ্যাঁ আসলে যে দ্বিজেন্দ্রলাল রায় যে তিনি যে আইডিয়াটার কথা বলছেন চর্যাপদ নামে কিছু একটা আছেন, তিনি এটা অনুসন্ধানে যান। গিয়ে প্রথমত তিনি ওখানে পান না। পরবর্তীতে তিনি আবার দ্বিতীয়বার চেষ্টা করার পর 1907 সালে হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে চর্য বিনিশ্চয় নামক পুঁথিটি কি করেন, আবিষ্কার করেন। তো মাঝে মাঝে পরীক্ষার সব প্রশ্নটা আসে চর্য বিনিশ্চয়, এটা মানে কি? চর্যা মানে হচ্ছে যা কিছু আচরণীয়, চর্য মানে হচ্ছে যা কিছু আচরণীয় নয়, বিনিশ্চয় মানে নিশ্চিত রূপে। হচ্ছে এটা হচ্ছে গিয়ে তোমার ইথিক্স নৈতিক একটা গ্রন্থ আর কি, জ্ঞানের সংকলন। তুমি কি জিনিস করতে পারবা কি করতে পারবা না এই বিষয়ে একটা সংগ্রহশালা বলা যায়, একটা
গ্রন্থ বলা যায়। চর্যাপদ তো তিনি আবিষ্কার করার পরে চর্যাপদ যে এটার সাথে তিনি আরও 2টা গ্রন্থ তিনি কি করেন আবিষ্কার করেন। একটার নাম হচ্ছে ডাকার্ণব, আর হচ্ছে দোহাকোষ। তো তোমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে আসছে যে চর্যাপদের সাথে কোন 2টি গ্রন্থ প্রকাশ করা হয়, একটাকে হচ্ছে কি ডাকার্ণব, আরেকটা হচ্ছে কি দোহাকোষ। ঠিক আছে, তাহলে আরও 2টি বই নেপালের রাজগ্রন্থাগার হতে কি করা হয় আবিষ্কার করা হয়। শুধু চর্যাপদ আবিষ্কার করা হয় না, চর্যাপদের সাথে এই 2টা গ্রন্থ কি করা হয় আবিষ্কার করা হয়। হরপদ শাস্ত্রী সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1916 খ্রিস্টাব্দে সবগুলো বই, মানে এই 3টা বই, টোটাল 3টা বই, ডাকার্ণব, দেহাকোষ, চর্যাপদ আর হচ্ছে এই তোমার এই 3টে বই কি করা হয় একই সাথে তোমার 1000 বছরের পুরনো বাংলা ভাষায় বৌদ্ধ গান দোহা এ নামে কি করা হয় আর মানে হচ্ছে সম্পাদনা করা হয়, এবং সম্পাদনা করার পর সেগুলো পাবলিশ করা হয়, প্রকাশ করা হয়। তো এখানে হচ্ছে সরপাদের দোহা, কৃষ্ণপাদের দোহা, ডাকার্ণব, এই যে তোমার সরপাদের দোহা, কৃষ্ণপাদের দোহা আর ডাকার্ণব 3টা বই কি হয় 1916 সালে প্রচার হয়। একটা হচ্ছে সরপাদের দোহা, কৃষ্ণপাদের দোহা, আর একটা হচ্ছে কি ডাকার্ণব। আমি লিখে দিচ্ছি সরপাদের দোহা, সরপাদের দোহা, কৃষ্ণপাদের দোহা, আরেকটা হচ্ছে কি ডাকার্ণব। ঠিক আছে, সরপাদের দোহা, কৃষ্ণপাদের দোহা, 3 নাম্বার হচ্ছে কি ডাকার্ণব। তাহলে আবার আসি, তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে চর্যাপদের বয়স কত, আনুমানিক 1000 বছর। প্রশ্নটা আসে বিভিন্ন চাকরি পরীক্ষায়, একটা চাকরি পরীক্ষায় এই প্রশ্নটা আসছিল যে হচ্ছে চর্যাপদের আনুমানিক বয়স কত। তাহলে তোমাদের এখান থেকে কি প্রশ্ন হতে পারে, তাহলে আমরা কি বলতে পারি, চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন, যেটা আবিষ্কার করা হয়, যেটা লেখা হয় 650 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে ডক্টর সুনীতি কুমারের মতে, মানে ডক্টর শহীদুল্লাহর মতে হচ্ছে 650 থেকে 1200 খ্রিস্টাব্দ, ডক্টর সুনীতি কুমারের মতে হচ্ছে 950 থেকে 1200। এরপর আসি 1907 সালে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবার হতে চর্যাবিনিচ্ছয় কী করেন নামে একটা গ্রন্থ আবিষ্কার করেন। আর চর্যাপদের সাথে 2টা গ্রন্থ আবিষ্কার করা হয়, ডাকার্ণব, দোহাকোষ। তো হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায় এই পয়েন্টটা মোস্ট ইম্পর্টেন্ট, মনে রাখবা, এখান থেকে প্রশ্ন আসতে পারে। বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1916 খ্রিস্টাব্দে আরেকটা গ্রন্থ প্রকাশিত হয়, সেটা হচ্ছে কি শ্রীকৃষ্ণ কীর্তন। এই জিনিসটা মনে রাখবা। আর এই চর্যাপদ আবিষ্কার করা হচ্ছে যে তালপাতায় খচিত চর্যাপদ আবিষ্কার করা হয়েছে কিসের উপরে লেখা, তালপাতায় লেখা। এটা তোমরা নোট করে রাখতে পারো। চর্যাপদটা কোনো কাগজে লেখা ছিল না, কিসে লেখা ছিল, তালপাতায় লেখা ছিল। এবার আসি তিনি সবগুলো বই একসাথে 1000 বছরের পুরাণ বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা এই নামে প্রকাশিত করেন। আর চর্যাপদের আনুমানিক বয়স 1000 বছর। চর্যাপদের সহজিয়া বৌদ্ধদের সাহিত্য, বৌদ্ধতান্ত্রিক সহজিয়া ধর্মের সাধন রীতি, নিগুড় সংকেতে চর্যাপদের প্রধান লক্ষ্য। তাহলে চর্যাপদ হচ্ছে একটা গানের সংকলন। কিসের সংকলন? গানের সংকলন। কি গানের? বৌদ্ধদের একটা গানের, যেহেতু সহজিয়া গান। এরপর হচ্ছে গিয়ে হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের ভাষাকে সান্ধ্য ভাষা বলছেন। সান্ধ্য ভাষা কেন? কারণ চর্যাপদের ভাষাটা ছিল অস্পষ্ট, অস্পষ্ট ছিল, মানে বোঝা যাইতো না। এই জন্য তিনি চর্যাপদের ভাষাকে হরপ্রসাদ শাস্ত্রীর মতে হচ্ছে গিয়ে কি আলোয়াদারি ভাষা। আমরা পরের স্লাইডে যাই। আর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ওডিবিএল একটা গ্রন্থ, পরীক্ষায় কোশ্চেন আসছে যে ওডিবিএল কার, মানে ওডিবিএল মানে দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এই ওডিবিএল গ্রন্থে সুনীতি কুমার চট্টোপাধ্যায় এই চর্যাপদটা বাংলা ভাষায়, মানে আদি বাংলা ভাষায় রচিত হয়েছে বলে কি দেন, ঘোষণা দেন। মানে তাহলে ওডিবিএল রাইটারকে, মানে লেখককে, সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এটা পরীক্ষায় আসে যে দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এটা লেখককে সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ঠিক আছে, এটা পরীক্ষা আসে। আর আধুনিক ছন্দের বিচারে চর্যাপদটা হচ্ছে মাত্রাবৃত্ত। আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদটা হচ্ছে বঙ্গকামরূপী। তাহলে এখানে 3টা কথা আসছে। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর মতে চর্যাপদ হচ্ছে আলোয়াদারি ভাষা, সান্ধ্য ভাষা, অস্পষ্ট ভাষা। ডক্টর মোহাম্মদ সুনীতি কুমারের মতো হচ্ছে বাংলা ভাষা। আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো হচ্ছে চর্যাপদের ভাষা হচ্ছে বঙ্গকামরূপী। পরীক্ষায় এই 3 ক্রাইটেরিয়ার কোশ্চেন আসতে পারে।
আর চর্যাপদটা মানে কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। মাথায় থাকবে, মনে থাকবে, চর্যাপদটা মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এরপর পরীক্ষা আসে মণি দত্ত চর্যাপদের পদের কি করেন? টিকাকার, মানে তিনি চর্যাপদের টিকাকার ব্যাখ্যা করেন। তাহলে আমরা প্রশ্ন দেখি, সেটা হচ্ছে চর্যাপদ হচ্ছে সাধন সঙ্গীত, মানে আমি প্রথমে বলছি গানের সংকলন। এরপরে আরেকটা প্রশ্নটা হচ্ছে গিয়ে বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? 1909 সালে। তাহলে এখান থেকে কি প্রশ্ন আসতে পারে এগুলো আমরা বলি। চর্যাপদ আবিষ্কার হয় কোথায় থেকে? সেটা হচ্ছে গিয়ে আরাকান, নেপালের রাজ গ্রন্থশালা থেকে। এখন এই যে বাঁকুড়া এক গৃহস্থের গোয়ালঘর থেকে কি আবিষ্কার হয়? এটা হচ্ছে কি শ্রীকৃষ্ণ কীর্তন। এটা তোমার হচ্ছে বিসিএস এর 47তম বিসিএস এ আসছে, শ্রী কৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তনটা এই যে বাঁকুড়ার এক গৃহস্থ গোয়ালঘর থেকে কি করা হয়? আবিষ্কার করা হয়। তাহলে চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে? নেপালের রাজ গ্রন্থশালা থেকে। রাজ গ্রন্থশালা থেকে কোথাও দেওয়া থাকবে রাজ গোয়ালঘর থেকে, তাহলে তোমরা এটা কনফিউজ হওয়া যাবে না, রাজ গ্রন্থাগার থেকে। বাংলা ভাষায় প্রথম কাব্য সংকলন চর্যাপদের আবিষ্কারক হচ্ছে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। এরপর আমরা যদি দেখি বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদের আবিষ্কারক এই ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। এরপর হচ্ছে বাংলা প্রথম কাব্য, এরপরে ডাকার্ণব কোন ভাষায় রচিত? ডাকার্ণব হচ্ছে তোমার অপবংশ ভাষায় রচিত। এরপর হচ্ছে চর্যাপদ প্রথম কোথায় থেকে প্রকাশিত হয়? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়। এরপর হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদে যে গ্রন্থ প্রকাশ করছেন তার নাম হচ্ছে এই যে এটা পরীক্ষা আসে, আমি যেগুলো বলে দিচ্ছি এগুলো। এরপরে হচ্ছে তোমার বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদের রচনাকাল এই নবম থেকে চতুর্দশ, সপ্তম থেকে দ্বাদশ হবে। এই সপ্তম থেকে দ্বাদশ মানে 650 না, 650 থেকে 1200, 650 থেকে 1200। যদি হতে 950 থাকে তখন হবে দশম শতক থেকে দ্বাদশ শতক, তখন হবে দ্বাদশ শতক। ঠিক আছে, 950 থেকে 1200 হলে হবে দশম শতক। আর যদি সপ্তম শতক দেওয়া থাকে তখন তোমার আনসার হবে এটা। এরপর আমরা চর্যাপদের বয়স আনুমানিক 1000 বছর, 1000 বছর বলে ফেলছিলাম। এরপর হচ্ছে আবার আসি চর্যাপদের পদকর্তা, মানে চর্যাপদটা কয়জন মিলে লিখছে। এখান থেকে প্রশ্ন আসে, চর্যাপদের পদকর্তা থেকে প্রশ্ন দেয় জেনারেলি। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের পদকর্তা হচ্ছে 23 জন। ডক্টর সুকুমারের মতে চর্যাপদের পদকর্তা হচ্ছে 24 জন। আবার বলি, এটা নট সুনীতি কুমার, সুকুমার সেন। ডক্টর সুকুমার সেনের মতো হচ্ছে চর্যাপদের পদকর্তা 24 জন, আর শহীদুল্লাহর মতে চর্যাপদের পদকর্তা হচ্ছে 23 জন। একজনকে, এটার নাম হচ্ছে কি ওনার নাম, মানে এই একজনটা হচ্ছে লারি ডম্বিফা। একজনটা হচ্ছে কে লারি ডম্বিফা। এই লারি ডম্বিফার কোনো কি নাই, পদ নাই। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই লারি ডম্বিফাকে পদকর্তা হিসেবে স্বীকৃতি দিতে নারাজ। কেন নারাজ? কারণ তার কোনো পদ নাই। কিন্তু সুকুমার সেনের মতো 24 জন তিনি এই লারি ডম্বিফাকে দৌড়ছেন। কেন দৌড়ছেন? কারণ তার পৃষ্ঠপোষকতায় যে চর্যাপদের পদকর্তারা আছে তারা পদ রচনা করছে, এই জন্য তাকে এই চর্যাপদের অন্তর্ভুক্ত করা হয়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বুদ্ধিস্ট মিথিক্স সং গ্রন্থের চর্যাপদের পদসংখ্যা, মানে এটা হচ্ছে পদকর্তা, আর মোট পদসংখ্যা হচ্ছে 50টি, মানে প্রাপ্ত 44.5টি। তাহলে চর্যাপদের পদসংখ্যা 50টি। এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে। আর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে পদসংখ্যা হচ্ছে 51টি, তার মধ্যে পাওয়া যায় 44.5টি। এবার আসে কোন পদগুলো পাওয়া যায়, মানে পাওয়া যায় না। তাহলে চর্যাপদের যে পদগুলো পাওয়া যায় না সেগুলো হচ্ছে 23 নংয়ের অর্ধেক, আর বাকি 24, 25, 48। তাহলে 23, 24, 25 আর 48, 23-এর অর্ধেক আর বাকিগুলো পাওয়া যায়। আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের মানে চর্যার রচনাকাল হচ্ছে এটা আমি প্রথমে বলে দিছি। সুকুমার সেনের মতে হচ্ছে চর্যাপদের রচনাকাল হচ্ছে 900 থেকে 1350 খ্রিস্টাব্দ, এটা সুকুমার সেনের মতে। আর সুনীতি কুমারের মতে 950 থেকে 1200 খ্রিস্টাব্দ। এবার আসে আমরা চর্যাপদের পদকর্তা। এটা কেমনে মনে রাখবো? সব জিনিসের প্রথম পদকর্তা, দ্বিতীয় পদকর্তা, এরপরে যে সর্বোচ্চ পদকর্তা, এটা কীভাবে মনে রাখবো? একটা শর্ট টেকনিক দিই, সেটা হচ্ছে চর, জা, লু,
কাকু, চর্যালু কাকু। এটা আবার মনে করি এই যে চর্যা মানে চর্যাপদ, লুইতে লুইফা যেহেতু প্রথমে আসে তিনি হচ্ছে আদি কবি, চর্যাপদের আদি পদকর্তা, আদি পদকর্তা, তাই চর্যাপদের আদি প্রথম পদকর্তা লুইফা, লুতে কি লুইফা। এরপর কাতে হচ্ছে কান্নফা, কান্নফা তিনি হচ্ছে চর্যাপদের সর্বোচ্চ পদকর্তা, চর্যাপদের সর্বোচ্চ পদকর্তা। আর কুতে কুকুরিপা, কুকুরিপা তিনি হচ্ছে একমাত্র মহিলা পদকর্তা, একমাত্র মহিলা পদকর্তা, একমাত্র মহিলা পদকর্তা। আমি খুব ডিটেলসে নিচ্ছি, এখান থেকে হয়তো প্রশ্ন করতে পারে। তাহলে প্রাচীনতম পদকর্তা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতো হচ্ছে সব্রফা, কিন্তু আদৌ সব্রফা, কিন্তু সব্রফা কিন্তু কি ছিল, লুইফের গুরু ছিল, সব্রফা লুইফের গুরু ছিল। এই জন্য ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সব্রফাকে কি করছেন, আদি পদকর্তা করছেন, কিন্তু সব্রফা আদি পদকর্তা নন, তিনি প্রথমেই লিখেন নাই, মানে প্রথম লিখেন নাই, কিন্তু সব্রফা হচ্ছেন লুইফার কি গুরু, আর হরপ্রসাদ শাস্ত্রীর মতে লুইফা। তাহলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতে সব্রফা, হরপ্রসাদ শাস্ত্রীর মতে লুইফা। শ্রেষ্ঠ কবি হচ্ছে সব্রফা, আর প্রথম বাঙালি পদকর্তা লুইফা, আর বাঙালি পদকর্তা হচ্ছে বসুগুফাও। ঠিক আছে, বসুগুফা মানে কোথায়, ওই যে আমাদের রাজশাহী মহাস্থানগড়ে বসে, রাজশাহীর মহাস্থানগড়ে বসে তিনি কি করছেন, পদকর্তা পদ রচনা করছেন। রাজশাহীর মহাস্থানগড়ে বসে তিনি কি করছেন, পদ রচনা করছেন, এই যে বসুগুফা। এরপর আধুনিক পদকর্তা হচ্ছে সরফা, আধুনিক পদকর্তাকে সরফা, আর মহিলা কবি কুকুরিফা। তাহলে মোটামুটি ক্লিয়ার। চর্যালু কাকু, এটাকে যদি আমরা এক্সপ্লেনেশন করি, চর্যাপদের সব জিনিস আমরা পেয়ে যাচ্ছি। চর্যাতে চর্যাপদ, কুকে লুতে লুইফা, এটার হরপ্রসাদ শাস্ত্রীর মতে, আর শহীদুল্লাহ মতে সব্রফা আদি পদকর্তা, সর্বোচ্চ পদকর্তা কান্নপা, আর কুকুরিপা তিনি হচ্ছেন গিয়ে একমাত্র মহিলা কবি, আর কান্নপার পরে দ্বিতীয় সর্বোচ্চ পদকর্তা হচ্ছে বসুগুফা, এটা মনে রাখবা, দ্বিতীয় সর্বোচ্চ পদকর্তা। এই যে দেখো, তাহলে এই যে কান্নপা কয়টা পদ রচনা করছেন, 13টা, বসুগুফা 8টা, ওই কুকুরিপা মানে এখানে কুকুরিপা হয়ে গেছে, কুকুরিপা হচ্ছে গিয়ে কয়টা, 3টা, আর লুইফা হচ্ছে 2টা হচ্ছে কি 1 এবং 29 নম্বর পদ। লুইফা কয়টা পদ লিখছেন, 2টা পদ, প্রথম পদ এবং 29 নম্বর পদ। আর শান্তিপা উনি 2টা পদ লিখছেন। তাহলে আসি, চর্যার পদকর্তা হলেন লুই মানে পদকর্তারা আর কি, লুইপা, সব্রফা, কুকুরিপা, বিরুয়াপা, ঘুগুরিপা, চটিলপা, বসুকুপা, কান্নপা, কালাম্পা, ডম্বিপা। এই ডম্বিপা ছিলেন এই লাড়ি ডম্বিপা আর কি, আমি যে লাড়ি ডম্বিপা বললাম, তিনি তার কোনো কি নাই, পদ নাই। এবারে শান্তিপা, মহিপা, বিনাপা, সরপা, আর আর্যদেব, এটা হবে আর্যদেব, সরি এখানে ভুল উঠছে, এটা হবে যে কি আর্যদেব। এই আর্যদেব যার পাশে কি নাই, পা নাই, আর সবগুলোর পিছনে কি আছে, পা আছে। টেন্ডন পা, দারিক পা, বাদে পা, বাদ্রে পা। এই বাদ্রে পা হবে, এই বাদ্রে পা হচ্ছে গিয়ে তোমার একমাত্র চিত্রশিল্পী। বাদ্রে পা হচ্ছে কি একমাত্র চিত্রশিল্পী, চর্যাপদের একমাত্র চিত্রশিল্পী। আর এখানে হচ্ছে তোমার সব্রপা হচ্ছে গিয়ে তিনি ছিলেন কি শিকারী, বনে জঙ্গলে শিকার করতেন, তিনি ছিলেন কি একজন শিকারী, বনে জঙ্গলে তিনি কি করতেন, শিকার করতেন। ঠিক আছে, এরপর তারকপা, কঙ্কপা, জৈন্দিপা, ধামপা, তন্ত্রীপা, লাড়ি ডম্বিপা, এই যে লাড়ি ডম্বিপা, সরি ওই ডম্বিপা এটা না, লাড়ি ডম্বিপা। এই লাড়ি ডম্বিপা ছিলেন হচ্ছে রাজা। লাড়ি ডম্বিপের কি নাই, কোনো পদ নাই, ওনার কোনো কি নাই, পদ নাই। লাড়ি ডম্বিপের কি নাই, কোনো পদ নেই, লাড়ি ডম্বিপের কোনো কি নাই, পদ নাই। ঠিক আছে, তিনি একজন রাজা ছিলেন, তিনি কোনো পদ আবিষ্কার করেন না, লিখেন নাই, কিন্তু তাকে চর্যাপদের পদকর্তা হিসেবে ধরা হয়। বুঝে আসছে? তাহলে তোমাদের জন্য প্রশ্ন আসতে পারে, সর্বোচ্চ পদকর্তা কান্নপা কয়টা, 13টি, দ্বিতীয় সর্বোচ্চ পদকর্তা 8টি, সরপার 4টি, কুকুরিফা যিনি মহিলা তার 2টি, লুইফার 2টি, 1 আর 29 নম্বর পদ। ঠিক আছে, এই জিনিসটা পরীক্ষায় আসতে পারে। পরে যাই আমরা বসুকুফা। বসুকুফা নিজে বাঙালি বলে পরিচয় দিয়েছেন, আমি বলছি তিনি রাজশাহীর মহাস্থানগড়ে বসে চর্যাপদের পদকর্তা লিখেন। এই চর্যাপদে একটা প্রবাদ বাক্য আছে, সেটা হচ্ছে আপনা মাংসে হরিণা বরি। এটা হচ্ছে আমরা বলি অর্থাৎ হরিণের মাংসই তার জন্য কি হয়,
শত্রু, হরিণের মাংসই তার জন্য কি, মানে হরিণের মাংস হরিণের জন্য শত্রু আর কি, ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। আর সরপার হচ্ছে কি হাতে কঙ্কন মালা উদাহরণ, আধুনিক বাংলায় যেটা বলে হাতের কঙ্কন দেখার জন্য দর্পণের প্রয়োজন হয় না। এরপর হচ্ছে বর্ষণ গোহালি কিমুট হইলে ভালো, এটার আধুনিক হচ্ছে দোষ্টু গরুর সে শূন্য গোয়াল ভালো। তাহলে বর্ষণ গোহালি কিমুদ উঠো বলন দেব, এগুলো হচ্ছে সবগুলো প্রবাদ, ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে তোমাকে, ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখবা যে দুষ্ট গরু সে শূন্য গোয়াল ভালো, এটা কার বলা, সরপার বলা। আর কুকুরি ফার হচ্ছে রুখে তেলুগু কুমিরে খায়, অর্থাৎ বাংলার গাছ মানে গাছের তেঁতুল কুমিরে খায়, গাছের তেঁতুল কি খায়, কুমিরে খায়, এটা তাদের হচ্ছে পদগুলো আর কি। এবারে চর্যাপদের এই যে লুইপা যেটা লিখছে কা তরুব পঞ্চবী ডাল, এটা হচ্ছে লুইপার লেখা প্রথম পদ। এই যে চঞ্চল চিত্র পৈঠা কাল, কা তরুবর পঞ্চবী ডাল চঞ্চল চিত্র পৈঠা কাল, এটা পুরাটা আর কি, কা তরুবর পঞ্চবী ডাল চঞ্চল চিত্র পৈঠা কাল, অর্থাৎ চঞ্চল চিত্রে কাল প্রবেশ করে, ঠিক আছে। সংস্কৃত ভাষায় অভিষয় বিহঙ্গ নামক গ্রন্থ রচনা করেন, এটা দরকার নাই, এটা পরীক্ষায় আসবে না। তারপর লুইফার এটা হচ্ছে, এটা আসবে লুইফার যে কা তরুবর পঞ্চবীটা, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক আগে একবার প্রশ্নটা আসছিল। এই যে কা তরুবর এটা কান্নপার, সরি দুঃখিত লুইফার না, কা তরুবর পঞ্চবী ডাল এটা কাল লিখা, কান্নপার লিখা। আর লুইফার হচ্ছে কি চঞ্চল চিত্র পৈঠা কাল, ঠিক আছে। এরপরে সব্রফা হচ্ছে উষ্ণ উষ্ণ পাবত্তহি বসই সরবি বালি। এরপর হচ্ছে মোরঙ্গি পিচ্ছ হরিয়ানা, এগুলো হচ্ছে, এগুলো তোমাদের দরকার না, এগুলো পরীক্ষায় প্রশ্নে আসবে না, জাস্ট আমার স্লাইডে ছিল বিধে আমি আনছি আর কি। এবার সে বাংলা সাহিত্যের তাহলে প্রাচীন যুগ নিয়ে আমরা কথা বললাম। চর্যাপদ, চর্যাপদ কোন কিসে লিখেছিল, তালপাতায় লিখেছিল। এটা আবিষ্কার করা হয় নেপালের রাজদরবারের গ্রন্থশালা থেকে, আবিষ্কার করা হয় 1907 সালে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। তার হরপ্রসাদ শাস্ত্রীর হচ্ছে গিয়ে উপাধি হচ্ছে মহামহোপাধ্যায়, হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কি মহামহোপাধ্যায়। তো হচ্ছে তিনি 1907 সালে আবিষ্কার করার পর 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যাপদটা কি করা হয়, প্রকাশ করা হয়। চর্যাপদের সাথে আরও 2-3টা গ্রন্থ প্রকাশ করা হয়, সেটা হচ্ছে গিয়ে কি কৃষ্ণপাদের দোহা, সরপাদের দোহা, আর একটি হচ্ছে ডাকার্ণব। এরপরে চর্যাপদের পদকর্তা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতে 50 জন, সুকুমার সেনের মতে 51 জন। এরপরে চর্যাপদের পদ সংখ্যা সুনীতি কুমারের, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 50 জন, সুনীতি কুমারের মতে সুকুমারের মতে 51 পদ আর কি। আর পদকর্তার যদি বলি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 23 জন, আর সুকুমার সেনের মতে পদকর্তা হচ্ছে 24 জন। এর মধ্যে 50টা পদের মধ্যে পাওয়া যায় না 23 অর্ধেক 24, 25, 48, ঠিক আছে। আর চর্যাপদের প্রতিটা পদে 10 লাইন করে আছে, চর্যাপদের প্রতিটা পদে কয় লাইন করে আছে, 10 লাইন করে আছে। শুধু 2টা পদে আছে, একটা পদে আছে 12 লাইন, একটা পদে আছে 8 লাইন। সম্ভবত আমার গেস ভুল হতে নাও পারে, 47 নং পদে হচ্ছে কি তোমার 12টা লাইন আছে। 47 নং পদে কয়টা লাইন আছে, 12টা লাইন আছে, যদি ভুল না হয়, এটাই আর কি, আমি পড়ছিলাম হয়তো এখন একটু ভুলে গেছি। এবার আসি বাংলা সাহিত্যের মধ্যযুগ। তাহলে বাংলা সাহিত্যের মধ্যযুগটা হচ্ছে গিয়ে 1201 থেকে 1800 সাল পর্যন্ত, 1201 থেকে 1800 সাল পর্যন্ত, এটা হচ্ছে কি মধ্যযুগ। তো মধ্যযুগকে আমরা 3 ভাগে ভাগ করছি। একটা হচ্ছে তুর্কি যুগ, তুর্কি যুগটা হচ্ছে কি 1201 থেকে 1350, যখন এই সময়টা হচ্ছে তুর্কি বংশরা তখন এই ভারতীয় উপমহাদেশে এসে শাসন করছিল। আর সুলতানি যুগ যেটা, সেটা হচ্ছে 1351 থেকে 1575, ওই সময় যে দিল্লি সালাতানাত কি হয়, এই ভারতীয় উপমহাদেশে কায়েম হয়, তখন ওই সময় যুগটাকে ওই সময় যুগ বলা হয় আর কি। হ্যাঁ, কিন্তু এই যে 1201 থেকে 1350, এই 150 বছরকে বলা হয় অন্ধকার যুগ। এই সময় খুব কম সাহিত্য রচনা হয়েছে আর কি। এবার মোগল যুগ হচ্ছে কি 1576 থেকে 1757 খ্রিস্টাব্দ, যে মোগলরা যতদিন পর্যন্ত ভারতীয় উপমহাদেশে ক্ষমতায় ছিল, এটা ততদিন পর্যন্ত এই সময়টাকে ভাগ করা হয়েছে। আর চৈতন্যদেবের জীবনী একটা গ্রন্থ, তিনি ধর্মপ্রচারক, একজন ধর্মপ্রচারকের একটা প্রভাব ছিল ওই যুগে। তার অনুযায়ী এই মধ্যযুগকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রাক চৈতন্য যুগ, মানে চৈতন্যের পূর্বের, মানে জন্মের পূর্বে, সেটা হচ্ছে 1201 থেকে 1500 সাল পর্যন্ত। আর চৈতন্য যুগ হচ্ছে 1500 থেকে 1700। আর নবাবী আমল বা চৈতন্য পরবর্তী যুগ হচ্ছে 1701 থেকে 1800, যখন বাংলাদেশে নবাবী আমল শুরু হয়, অর্থাৎ ইংরেজরা ক্ষমতা দখলের পরে যে নবাবী আমল শুরু হয় ওইটা।
আর বাংলা সাহিত্যে চৈতন্যের জীবনী গ্রন্থকে করসা নামে পরিচিত, এটা মোস্ট ইম্পর্টেন্ট। করসা মানে হচ্ছে বায়োগ্রাফি, শাব্দিক অর্থ ডায়েরি আর দিনলিপি বা রোজনামচা। এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা থেকে এই জিনিসটা প্রশ্নে আসতে পারে যে করসা কি। করসা হচ্ছে শ্রী চৈতন্যদেবের জীবনীকে করসা বলে। তাহলে আমরা মধ্যযুগকে 3 ভাগে ভাগ করছি, একটা হচ্ছে তুর্কি, সুলতানি, মোগল। আবার চৈতন্য দেবের জীবনী অনুযায়ী আবার যদি ভাগ করি সেটা হচ্ছে প্রাক চৈতন্য যুগ, আর কিছু নবাব আমল বা চৈতন্য পরবর্তী যুগ। এবার আমরা আসি বাংলা সাহিত্যের অন্ধকার যুগের ব্যাপ্তি। ওই যে আমি প্রথমে যেটা বলছি 1201 থেকে 1350, ওই সময় কি কি সাহিত্য, যে একদম সাহিত্য রচনা হয় না এমন না, কিছু সাহিত্য তো রচনা হয়েছে। কি কি? প্রাকৃত পৈজাল, যেটার কবি হচ্ছে শ্রীহর্ষ, এটা হচ্ছে অন্ধকার যুগের প্রথম নিদর্শন। তো তোমাদের বিশ্ববিদ্যালয়ে এরকম প্রশ্ন আসতে পারে যে অন্ধকার যুগের প্রথম নিদর্শন কি, সেটা হচ্ছে প্রাকৃত পৈজাল। এরপর হচ্ছে শূন্য পুরাণ, রামায় পণ্ডিত, এটা মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, বিশেষ করে ডি ইউনিটের জন্য। শূন্য পুরাণ এটা হচ্ছে গদ্য পদ্য মিশ্রিত চম্পু কাব্য। বলা হয় শূন্য পুরাণ কি কাব্য? চম্পু কাব্য। কে লিখছে? রামায় পণ্ডিত লিখছে, ঠিক আছে। এবার শেখ শুভদয়া, এটা বিসিএস যারা বা চাকরি পরীক্ষাতে তাদের আসে। শেখ শুভদয়া এটা হচ্ছে হলায়ুত মিশ্র, এটা লিখছেন কে? হলায়ুত মিশ্র, ওটাও চম্পু কাব্য। এরপরে আটটা দরকার নাই, তবে শূন্য পুরাণ আর শেখ শুভদয়া এটা মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় এখান থেকে এটা আসতে পারে যে শূন্য পুরাণ কি ধরনের কাব্যগ্রন্থ, চম্পু কাব্য, কি লিখছেন? রামায় পণ্ডিত, ঠিক আছে। এরপর হচ্ছে মধ্যযুগের অন্যতম নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন একটা কাব্যগ্রন্থ, বলা হবে শ্রীকৃষ্ণ কীর্তন কি, এটা আসে কাব্যগ্রন্থ, জীবনী গ্রন্থ বা পদাবলীর সংকলন, এভাবে আসে। তাহলে মধ্যযুগের বাংলা সাহিত্যের আদি নিদর্শন বা শ্রেষ্ঠ নিদর্শন, এটা হচ্ছে প্রথম নিদর্শন, আর এটা হচ্ছে আদি প্রথম শ্রেষ্ঠ নিদর্শন যাই বলে মধ্যযুগের বাংলা সাহিত্যের। এটা হচ্ছে অন্ধকার যুগের আর এটা হচ্ছে মধ্যযুগের। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন, এটা থেকে পরীক্ষায় প্রশ্ন 99% আসার সম্ভাবনা আছে। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তনের রচয়িতা হচ্ছে বড়ুচণ্ডী দাস। কে রচয়িতা? বড়ুচণ্ডী দাস। তার প্রকৃত নাম হচ্ছে অনন্ত বড়াই, পরীক্ষায় আসতে পারে এটা। শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কৃত হয় পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের কাকিল্লা গ্রামে, বিসিএস 46 মানে 46 বিসিএস এই প্রশ্নটা আসছে যে শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কৃত হয় কোথায় থেকে। 46 বিসিএসে 46 বিসিএসে এই প্রশ্নটা আসছে, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কোথায় থেকে আবিষ্কার করা হয়। তাহলে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামে, বিষ্ণুপুরের কাছে কাকিল্লা গ্রামে একটা গোয়ালঘর থেকে শ্রীকৃষ্ণ কীর্তনটা কি করা হয়? আবিষ্কার করা হয়। এই শ্রীকৃষ্ণ কীর্তন মূলত হচ্ছে নাটক গীতি। কি? মূলত নাটক গীতি। শ্রীকৃষ্ণের খণ্ড সংখ্যা 13টি আর পদ সংখ্যা আছে 418টি। এটা এত ইম্পর্টেন্ট না। এবার শ্রীকৃষ্ণদের আবিষ্কার করছেন কে, এটা ইম্পর্টেন্ট। যে শ্রীকৃষ্ণকে কীর্তনকে আবিষ্কার করছেন বসন্ত রঞ্জন রায়। বসন্ত রঞ্জন রায়। শ্রীকৃষ্ণ কীর্তনের মূল বিষয় হচ্ছে কৃষ্ণের জন্ম, রাধাকৃষ্ণের প্রেমের অন্তরালে ঈশ্বরপতি জীবকুলের আকুলতা। মানে এই যে রাধা কৃষ্ণ বা হচ্ছে শ্রীকৃষ্ণ বা কৃষ্ণের জন্ম, এই বিষয়গুলো নিয়ে শ্রীকৃষ্ণ কীর্তনে কি করা হয়েছে? আলোচনা করা হয়েছে। তাই আমরা মধ্যযুগের আদি নিদর্শন কি? শ্রীকৃষ্ণ কীর্তন। সেটা আবিষ্কার করা হয়েছে কত সালে, মানে কোথায়? এই যে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায়। এরপর হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন মূলত নাটক গীতি। শ্রীকৃষ্ণ খণ্ড হচ্ছে 13টি, আর এটা প্রকাশ করা হয়, শ্রীকৃষ্ণটা প্রকাশ করা হয় 1916 খ্রিস্টাব্দে। ওই যে বললাম চর্যাপদের সাথে একই সাথে শ্রীকৃষ্ণ কীর্তন কি করা হয়? তোমার প্রকাশ করা হয়। এরপর আসি শ্রীকৃষ্ণ কীর্তনের পরে বাংলা সাহিত্যের মধ্যযুগের অন্যতম নিদর্শন হচ্ছে বৈষ্ণব পদাবলী। আর বৈষ্ণব পদাবলীতে সিংহের রসকে বলা হয় মধুর রস, এটা দরকার নাই। এ হচ্ছে বাংলা সাহিত্যে মৈথিলি ভাষা। বৈষ্ণব পদাবলীতে কি ভাষা রয়েছে? তো বাংলা ও মৈথিলি ভাষায় সংমিশ্রণে এটাকে ভুজবুলি ভাষা বলে। তাহলে ভুজবুলি ভাষা তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ঘাটতে দেখবা যে ভুজবুলি ভাষায় কোন দুইটি ভাষার সমন্বয়ে গঠিত? মৈথিলি প্লাস বাংলা। মৈথিলি প্লাস বাংলা ভাষায় গঠিত হচ্ছে কি? ভুজবুলি ভাষা। এরপর হচ্ছে ভুজবুলি ভাষার শ্রেষ্ঠ কবি হচ্ছে বিদ্যাপতি, এটা মোস্ট ইম্পর্টেন্ট। ভুজবুলি ভাষার শ্রেষ্ঠ কবি কি? বিদ্যাপতি। ভুজবুলি ভাষায় যে কবি পদ রচনা করেন তাকে রচনা করেন বিদ্যাপতি। বিদ্যাপতি উপাধি ছিল কবি কণ্ঠহার। কবি কণ্ঠহার মোস্ট ইম্পর্টেন্ট, এটা থেকে আসতে পারে। বিদ্যাপতি অন্য নাম হলো মৈথিলি কোকিল, এটাও পরীক্ষায় আসছে। এরপর হচ্ছে কবি বল্লভ, এটাও পরীক্ষায় আসছে। তাহলে মৈথিলি ভাষায় শ্রেষ্ঠ কবি হচ্ছে বিদ্যাপতি।
বিদ্যাপতির উপাধি হচ্ছে কবি কণ্ঠহার, এছাড়া মৈথিলী কোকিল, এরপর হচ্ছে কি কবিবল্লভ। বিদ্যাপতি যে রাজসভার কবি ছিলেন, যেটা হচ্ছে মিথিলার রাজ শিব সিংহ রায়ের রাজসভার কবি ছিলেন, এটা পরীক্ষায় আসে না। জয়দেব বাংলা, এই যে জয়দেব, ওনাকে নিয়ে বলে, জয়দেব বাংলা ভাষার কবি হয়েও, মানে কবি না হয়েও যে ভাষায় পদ রচনা করেন, মানে বাংলা ভাষায় কবি হয়ে তিনি সংস্কৃত ভাষায় কি করেন, রচনা করেন। কে? জয়দেব। তিনি বাংলা ভাষার কবি, মানে বাংলা কবি, কিন্তু তিনি পদ রচনা করছেন সংস্কৃতি ভাষায়। এরপর গীত গোবিন্দ কাব্যটির যে রচনা, গীত গোবিন্দ কাব্যটি জয়দেবের রচনা। হ্যাঁ, চণ্ডীদাস যে সময়ের কবি ছিল, চতুর্থ দশকের শেষ ভাগের কবি ছিলেন, এটা পরীক্ষা আসে। এবারে আমরা এখন একটু শর্ট করি, সেটা হচ্ছে অবাঙ্গালী প্রথম কবি, আদি বা অবাঙ্গালী কবি বিদ্যাপতি, আদি বা প্রথম বাঙালি কবি চণ্ডীদাস, সংস্কৃত ভাষার আদি প্রথম পদকর্তা হচ্ছে জয়দেব। এটা একটু ভালো করে বৈশ্য পদাবলীর এটা দেখে নিবা। এরপর হচ্ছে মঙ্গল কাব্যের উপযোগী বিষয়। এরপরে এই মধ্যযুগের অন্যতম আরেকটা হচ্ছে গিয়ে মঙ্গল কাব্য। তাহলে মঙ্গল কাব্যের 3টে শাখা আছে, একটা হচ্ছে মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, অন্নদামঙ্গল। ঠিক আছে, তো এক নজরে আমরা মঙ্গল কাব্যগুলো একটু দেখে নিই। এত যে প্রাচীনতর দ্বারা হচ্ছে কি মনসামঙ্গল শ্রেষ্ঠ কাব্য, চণ্ডীমঙ্গল সর্বশেষ কাব্য, অন্নদামঙ্গল। তাহলে মঙ্গল কাব্যের সর্বশ্রেষ্ঠ কাব্য হচ্ছে কি চণ্ডীমঙ্গল। এটা পরীক্ষায় আসে, এত ইম্পর্টেন্ট না, এটা অন্য অন্য চাকরি পরীক্ষাগুলোতে আসে। মনসামঙ্গল কাব্যের উপযোগ্য বিষয় হচ্ছে দেবী মনসা পূজা, এটা দরকার নাই। মনসা কাব্যকে কি পদ্মপুরাণ নামে, মনসা কাব্যকে যে নামে অবহিত করা হয় পদ্মপুরাণ। আর মধ্যযুগের সবচেয়ে প্রতিবাদী পুরুষের চরিত্র হচ্ছে চাঁদ সওদাগর, এটা তোমরা পাবা। এরপরে বিপ্রদাস পিপিলায় রচিত মনসামঙ্গলের নাম হচ্ছে মনসা বিজয়। এই 3টা জিনিস তোমরা একটু মাথায় রাখবা, একদম যেভাবে দেয়া সেভাবে। সেটা হচ্ছে মনসামঙ্গল কাব্যকে অভিহিত করা হয় পদ্মপুরাণ নামে। মধ্যযুগের সবচেয়ে প্রতিবাদী পুরুষ হচ্ছে চাঁদ সওদাগর। এরপর হচ্ছে বিপ্রদাস পিপিলায় রচনা করেন হচ্ছে কি মনসামঙ্গল কাব্যগ্রন্থটা। হ্যাঁ, এরপরে আমরা আসি চণ্ডীমঙ্গলের হচ্ছে গিয়ে চণ্ডীমঙ্গলটা আসি। চণ্ডীমঙ্গল কাব্যের চণ্ডী হলো শিবের স্ত্রী, এটা আসবে না, তোমাদের এত ডিপ কোশ্চেন করবে না। এটা মধ্যযুগের সবচেয়ে প্রতিবাদী নারী চরিত্র হচ্ছে পুল্লরা, এটা একটু মনে রাখতে পারো যে মধ্যযুগের সবচেয়ে প্রতিবাদী নারী চরিত্র হচ্ছে কি পুল্লরা। চণ্ডীদামঙ্গলের বারবক দত্ত চরিত্রকে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম ঠক চরিত্র। এটা তোমাদের জন্য এত ইম্পর্টেন্ট না, এত ডিপ কোশ্চেন তোমাদের করবে না। তবে আমরা পরবর্তীতে চাই অন্নদামঙ্গল। তাহলে চণ্ডী ও অন্নদা হচ্ছে অভিন্ন একই দেবীর 2 নাম, দরকার নাই আমাদের। এখানে অন্নদামঙ্গলের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভারতচন্দ্র রায় গুণাকর, যিনি অষ্টাদশ শতকে মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কবি। এই ভারতচন্দ্র রায় গুণাকর, তার মূল নাম ভারতচন্দ্র, কিন্তু উপাধি হচ্ছে রায় গুণাকর। তিনি অষ্টাদশ শতকে, মানে মধ্যযুগের শেষ ভাগে তিনি জন্মগ্রহণ করেন, বা শেষ শতকের কবি। তিনি কৃষ্ণনগর রাজসভার কবি ছিলেন। মহারাজ কৃষ্ণচন্দ্রের আদেশে তিনি শ্রেষ্ঠ কীর্তি অন্নদামঙ্গল কাব্যটি তিনি কি করেন, রচনা করেন। তাহলে অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা ভারতচন্দ্র রায় গুণাকর। তিনি কৃষ্ণনগর রাজসভার কি ছিলেন, কবি ছিলেন। তাহলে অন্নদামঙ্গলের কাব্যগ্রন্থ 3টি খণ্ডে বিভক্ত, এটা দরকার নাই। এরপর সত্যপীরের পাঁচালী, এই প্রশ্নটা আসতে পারে, এই কোডটা কবির অন্য একটি বিখ্যাত গ্রন্থ। এই যে তোমার প্রশ্ন আসতে পারে সত্যপীরের পাঁচালী কার লিখা? ভারতচন্দ্র রায় গুণাকরের লিখা সত্যপীরের পাঁচালী। এবার অন্নদামঙ্গল কাব্যের অমর উক্তি কি? এই যে অন্নদামঙ্গল কাব্য যেগুলো ভারতচন্দ্র রায় গুণাকর লিখে গেছেন, এই প্রশ্ন তোমার অ্যাডমিশন টেস্টে আসে এখান থেকে, মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে তোমাকে একটা 5 স্টার দিয়ে রাখলাম। সেটা কি? এই কোডগুলো কি কোড? আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এটা ঈশ্বর প্রার্থনা করেছেন। এরপর বড় ফিরিতি বালির বাদ, ক্ষণে ক্ষণে হাতে ধরি, ক্ষণে ক্ষণে চাঁদ, মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, এটা আমাদের একদম কমন একটা কোটেড। নগর ফুলে কি দেওয়ালয় এড়ায়, এটা হচ্ছে সব এই 4টা কোটেড হচ্ছে গিয়ে কার লেখা? ভারতচন্দ্র রায় গুণাকরের লিখা। তাহলে এটা আমাদের কি রাখতে হবে, মনে রাখতে হবে। এরপরে আমরা আসি মধ্যযুগের কয়েকজন কবির মধ্যে জয়দেব অন্যতম। যে প্রথমে বলে দিচ্ছি গীত গোবিন্দটা লিখছে কে? জয়দেব, এটা মাথায় রাখবে, এতটুকু পর্যন্ত হলে চলবে, আর লাগবে না। চণ্ডীদাসের কথা আসি। চণ্ডীদাস মধ্যযুগের একাধিক কবি নিজেকে চণ্ডীদাস দাবি করলে সমস্যার সৃষ্টি হয়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চণ্ডীদাস ছিলেন 3 জন। একজন ছিলেন বড়ু চণ্ডীদাস, যিনি শ্রীকৃষ্ণ কীর্তনের রচয়িতা, দ্বিজ চণ্ডীদাস, দীন চণ্ডীদাস। তাদের মধ্যে বড়ু চণ্ডীদাস সবচেয়ে প্রাচীন, চণ্ডীদাসের অমর উক্তি। তাহলে অনেকে মনে করছে যে
এই তিনজনই একজন ব্যক্তি। আবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতে না, এরা তিনজন ব্যক্তি। অনেকে মনে করেন যে তিনজন এক ব্যক্তি, আবার অনেকে মনে করেন কি তিনজন, মানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে করেন তিনজন আলাদা আলাদা ব্যক্তি। এই বড়ু চণ্ডীদাস ওনার এই যে উক্তি, যেটা আমরা সবসময় বলি, সেটা হচ্ছে সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। পরীক্ষায় এটা আসতে পারে, কোডগুলো, বিশেষ করে কোডগুলো, মানে মধ্যযুগ থেকে অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসলে সেটা হচ্ছে কোড থেকে প্রশ্ন আসে। এরপর হচ্ছে সবাইকে শুনিলাম শ্যাম নাম, শুনাইলাও শ্যাম নাম, সই কেমনে দড়ি বহিয়া আমার বধূ আনো বাড়ি যায় আমার আঙ্গিনা দিয়া। এরপর হচ্ছে দুহু করে দুহু কাঁধে বিচ্ছেদে ভাবিয়া আধো তিল না দেখিলে যাই যে মরিয়া। তো তোমাদের যে এই কোটেরটা বেশিরভাগে দেয় সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এরপর হচ্ছে আর একটা কোটের বলা হয়, আমাদের দেশে সেই ছেলে হবে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, সেটা হচ্ছে কামিনী রায়ের লেখা। হ্যাঁ, এগুলো এরকম কোডগুলো তোমাদের আসতে পারে ডিতে, বিশেষ করে জিকেতেও আসতে পারে। এরপরে হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাসও তোমাদেরকে দিতে পারে, তোমাদের এটা মনে রাখতে হবে। এবার আসি জ্ঞান দাস। জ্ঞান দাসের ক্ষেত্রে এটা হচ্ছে তিনি হচ্ছে চণ্ডীদাসের বাপ শিষ্য ছিলেন। এই জ্ঞান দাসের এই যে তিনটা লাইন, এই দুইটা উক্তি, রূপ লাগি আখি জুড়ে গমন, এটা হচ্ছে বেশি হচ্ছে সুখে লাগে এগর বান্দিলু অনলে পুড়িয়া গেল। এটা কার উক্তি? জয়দেবের। কার উক্তি? সরি, জ্ঞান দাসের। ঠিক আছে, জ্ঞান দাস। এই উক্তিটি কে করছেন? জ্ঞান দাস। তুমি জাস্ট এখান থেকে এতটুকু পর্যন্ত মাথায় রাখবা। এরপর হচ্ছে আমরা কিছু প্রশ্ন দেখি যে কিভাবে প্রশ্ন আসতে পারে মধ্যযুগ থেকে। সেটা হচ্ছে চৈতন্য মঙ্গলের রচয়িতা, যে এটা হচ্ছে চৈতন্যদেবের মানে সরি চৈতন্যদেবের রচয়িতা কে? সেটা হচ্ছে লোচন দাস। চৈতন্যদেবের রচয়িতা হচ্ছে কে? লোচন দাস। আর চৈতন্য জীবনী কাব্যের শ্রেষ্ঠ কবি হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ। তবে চৈতন্যদেব থেকে প্রশ্ন আসবে না, এটা এত ইম্পর্টেন্ট না, জাস্ট জানার জন্য বলা। এরপর হচ্ছে এটা তো বললাম লোচন দাস গেল, এটাও গেল কালিদাস কবিরাজ। গীত গোবিন্দ বলো, একটু আগে বললাম গীত গোবিন্দ কে? জয়দেব, সরি কাশিরাম দাস। গীত গোবিন্দ জয়দেব না, জয়দেব হবে, এটা জয়দেব হবে। এরপর হচ্ছে তোমার গীত গোবিন্দ কোন ভাষায় রচিত? সেটা হচ্ছে সংস্কৃত ভাষায় রচিত। এরপরে হচ্ছে তোমার এ ভরা ভাদর মা বাদর সুন্দর মন্দির মোর কে লিখেছে? সেটা হচ্ছে বিদ্যাপতি লিখেছে আর কি। হ্যাঁ, এই তোমরা কোটেরগুলো একটু মনে রাখবা, পরীক্ষার হলে এখান থেকে কোট থেকে প্রশ্ন আসতে পারে। বৈষ্ণব পদাকর্তা চণ্ডীদাস কয়জন? তিনজন। এই যে আমরা বললাম বড়ু চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস, কানাই চণ্ডীদাস। এরপরে হচ্ছে গিয়ে সবার উপরে মানুষত্ব, তার উপরে নাই, এটা কার? চণ্ডীদাসের লেখা বলা। এরপর হচ্ছে সবাইকে শুনাইলাম শ্যাম নাম, পদ্মটির রচয়িতাকে তোমার হচ্ছে চণ্ডীদাস। আমরা সবাইকে কেমনে দড়িয়ে আমার বধূ আন বাড়ি যায় আমারই আঙ্গিনা দিয়া, কার রচনা? চণ্ডীদাসের রচনা। মধ্যযুগে বাংলা সাহিত্যে কোন ধর্ম প্রচারকের প্রভাব অপরিসীম? চৈতন্যদেব, একটু আগে বলে দিলাম চৈতন্যদেবের প্রভাব অপরিসীম। তিনি মধ্যযুগকে তার জীবনের জন্য 3 ভাগে ভাগ করছেন। এরপর হচ্ছে শ্রী চৈতন্যদেবের জীবন ভিত্তিক প্রথম কাহিনী কাব্য কে রচনা করেন? এটা হচ্ছে গিয়ে বৃন্দাবন দাস। এবার আসে আমরা অবক্ষয়ের যুগ, মধ্যযুগের ঠিক শেষ সময়, যেটাকে অবক্ষয়ের যুগ বলে বা যুগ সন্ধিক্ষণও বলে। যুগ সন্ধিক্ষণ তোমাদের অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসে, যুগ সন্ধিক্ষণ বা এই অংশ থেকে শুধু একটা কোশ্চেন আসে যে যুগ সন্ধিক্ষণ বা অবক্ষয় যুগের কবি কে বা লেখককে? তিনি হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকর। ঠিক আছে, সরি ভারতচন্দ্র রায়গুণাকর। এই প্রশ্নটা আসছিল একবার যে ভারতচন্দ্র রায়গুণাকর কত সালে মারা যান? 1760 খ্রিস্টাব্দে মারা যাওয়ার পর প্রায় এই সময়টাকে আমরা শূন্যতার যুগ বলি। ঠিক এই সময় ঈশ্বরচন্দ্র গুপ্ত, তাকে বলা হয় এই যুগ সন্ধিক্ষণের কবি কে? ঈশ্বর চন্দ্র গুপ্ত। তিনি হচ্ছেন কি যুগ সন্ধিক্ষণের কবি। এরপর ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পর্কে আমরা একটু আলোচনা করি। তিনি হচ্ছে 24 পরগনা জেলার কাছপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলাদেশের দুই যুগের মিলনকারী, যেটা আমরা বললাম যুগ সন্ধিক্ষণ। ঈশ্বরচন্দ্র গুপ্তের বিখ্যাত হচ্ছে গিয়ে এই যে কতরূপ স্নেহ করি দেশের কুকুর ধরে দেশ বিদেশে ঠাকুর ফেলিয়া, মানে দেশের কুকুর ধরেই বিদেশের ঠাকুর ফেলিয়া। এবারে মিছামণি মুক্ত, তার চেয়ে রত্ন, স্বদেশের প্রিয় প্রেম নায়ার। এই দুইটা কোডটা তোমরা একটু মনে রাখবা। তবে এখান থেকে তোমাদের অ্যাডমিশনের জন্য শুধু ইম্পর্টেন্ট শুধু এতটুকু যে ঈশ্বরচন্দ্র গুপ্ত কোন সময়ের কবি,
উনি হচ্ছে গিয়ে যুগ সন্ধিক্ষণের কবি। এবার আসি আমরা অনুবাদ সাহিত্যের দিকে আসি। মুসলিম লেখকদের অনুবাদ সাহিত্যের নাম হচ্ছে রোমান্টিক প্রণয়োপাখ্যান। এখান থেকে মানে অনুবাদ সাহিত্য থেকে এত বেশি কোশ্চেন আসে, আমরা আসতেছি সামনে অনুবাদ সাহিত্যগুলো একটা ছক আকারে দেব। অনুবাদ সাহিত্যের মধ্যে একটা হচ্ছে রামায়ণ। তাহলে ভারতের পৌরাণিক আদি গ্রন্থ কাব্য হচ্ছে রামায়ণ। আর রামায়ণটা লিখছেন বাল্মীকি সংস্কৃতি ভাষায়। আর রামায়ণের প্রথম অনুবাদক হচ্ছে কৃত্তিবাস ওঝা। রামায়ণের মহিলা অনুবাদ হচ্ছে চন্দ্রবতী। এগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আসা, তোমরা পড়লে এখান থেকে এগুলো পাইছো। তাহলে রামায়ণ লিখছে কেন, মানে এটা হচ্ছে আদি নিদর্শন মহাকাব্য হচ্ছে রামায়ণ, লিখছেন মহর্ষি বাল্মীকি। তার আসল নাম হচ্ছে দস্যু রত্নাকর। বাল্মীকি কিন্তু একজন দস্যু ছিলেন, মানে ডাকাত ছিলেন। আর রামায়ণের প্রথম অনুবাদক হচ্ছে কৃত্তিবাস ওঝা। রামায়ণের প্রথম মহিলা অনুবাদক হচ্ছে চন্দ্রবতী। এই চারটা থেকে একটা প্রশ্ন আসতে পারে রামায়ণ থেকে যদি প্রশ্ন দেয়। এবার আসি আমরা মহাভারত। মহাভারত হচ্ছে কি ভাষায় রচিত, সংস্কৃত ভাষায় রচিত, খণ্ড 18টি। মহাভারতের অনুবাদক হচ্ছে কবীন্দ্র পরমেশ্বর। আর মহাভারতের যে গিয়ে তোমার হচ্ছে মানে ফরাগল খার অনুদিত মহাভারতের নাম হচ্ছে ফরাগালি মহাভারত। এটা আসবে না, এটা তোমাদের আসবে না। মহাভারতের উপজীব্য হচ্ছে কৌরব বা কুরুক্ষেত্রের যুদ্ধ। কুরুক্ষেত্রের যুদ্ধ কয়দিন হয়েছে এটা তোমরা একটু বের করে নেবা। এবার হচ্ছে পার্সি ও হিন্দি ধারা থেকে অনুদিত গ্রন্থ, যেটা হচ্ছে অনুবাদ সাহিত্য, যেটা আমি প্রথমে বলছিলাম, সেটা হচ্ছে ইউসুফ জুলেখা, শাহ মোহাম্মদ সগির বা আব্দুল হাকিম গরিবুল্লাহ যা থাকে। লাইলি মজনু, যেটার মূল রচয়িতা জামি, এটারও মূল রচয়িতা জামি। এটার অনুদিত গ্রন্থ লাইলি মজনু, দৌলতুদ্দিন বাহারাম খা ওনাদের লিখা। হপ্তপয়কর, এটা নিজামির লিখা। হপ্তপয়কর এটা আলাউদের অনুবাদ। ফদু মাবদ, পরীক্ষায় প্রশ্ন আসছে পদ্মাবতীর মূল গ্রন্থের নাম কি? ফদু মাবদ পরীক্ষায় আসছে। পদ্মাবতীকে রচনা করেন, অনুদিত করেন আলাউল। আর এই ফদু মাবদ গ্রন্থের মানে পদ্মাবতীর মূল গ্রন্থের লেখক হচ্ছে মালিক মোহাম্মদ জায়সি। পরীক্ষায় এই প্রশ্নটা আসে। তাহলে হপ্তপয়কর, পদ্মাবতী, লাইলি মজনু, ইউসুফ জুলেখা মোস্ট ইম্পর্টেন্ট। এরপর আমি জাস্ট ইম্পর্টেন্ট যেগুলো এগুলো আনছি, এটা মধুবানত এটা দরকার নাই। এরপর হচ্ছে মুসলিম সাহিত্য রোমান্টিক প্রণয়োপাখ্যান। তাহলে বাংলা ভাষার প্রথম মুসলিম কবি প্রণয়োপাখ্যান হচ্ছে শাহ মোহাম্মদ সগির। এটা একদম ঠোঁটাস্থ করে রাখবা। ইউসুফ মানে তোমাদের মধ্যযুগ থেকে এখান থেকে প্রশ্ন আসে সবচেয়ে বেশি। শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, এরপর হচ্ছে কি যুগ সন্ধিক্ষণ বা অবক্ষয় যুগ। আরেকটা হচ্ছে কি এই যে অনুবাদ গ্রন্থগুলো থেকে প্রশ্ন আসে, যদি ইতিহাস থেকে হিস্ট্রি থেকে প্রশ্ন দেয়। আর ইউসুফ জুলেখা এটা হচ্ছে কি তোমার কি শাহ মোহাম্মদ সগির এই যে প্রণয় কাব্যটা কি রচনা করছেন, এই যে এই জিনিসটা আর কি যেটা বলে ফেলছি। এবার আসি আমরা উল্লেখযোগ্য মুসলিম সাহিত্য। তাহলে শাহ মোহাম্মদ সগির, ইউসুফ জুলেখা, দৌলতুদ্দিন বাহারাম খা, লাইলি মজনু, মোহাম্মদ কবির, মধুমালতীর দরকার নাই। আলাউলের পদ্মাবতী আর হপ্তপয়কর, এটা আমি আবার সফল হয়ে গেছে। এরপর আসি লোকসাহিত্য। তাহলে এটা আমরা একটু গোছাই দিলাম আর কি, এটা মনে রাখতে হবে। লোকসাহিত্য, তাহলে এরকম একটা প্রশ্ন আসছিল প্রিভিয়াস ইয়ারে যে লোকসাহিত্যের প্রাচীনতম সৃষ্টি কি? সরা হচ্ছে লোকসাহিত্যের প্রাচীনতম সৃষ্টি। লোকসাহিত্যের উল্লেখযোগ্য উদাহরণের মধ্যে রয়েছে ময়মনসিংহ গীতিকা, পূর্ববঙ্গ গীতিকা, খনার বছর। তো ময়মনসিংহ গীতিকা সংগ্রহ, এটা আমি আসতেছি আস্তে আস্তে একটা করে। তাই ময়মনসিংহ গীতিকা সংগ্রহ হচ্ছে চন্দ্রকুমার দে। তোমরা এখানে ভুল করো, ময়মনসিংহ গীতিকা সংগ্রহ তোমরা বানিয়ে দাও দীনেশচন্দ্র সেনকে। তিনি হচ্ছে ময়মনসিংহ গীতিকার সম্পাদক, নট সংগ্রাহক। সংগ্রাহক হচ্ছে গিয়ে চন্দ্রকুমার দে, আর সম্পাদক হচ্ছে ডক্টর দীনেশচন্দ্র সেন। মাথায় রাখবা এই দুইটা কোড মোস্ট ইম্পর্টেন্ট। আর ময়মনসিংহ গীতিকা প্রকাশিত হয় 1923 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। মহুয়া পালা গানের অন্যতম চরিত্র হচ্ছে নদের চাঁদ। ঠিক আছে, মহুয়া গানের অন্যতম পালা হচ্ছে কি নদের চাঁদ। এবার আমরা আসি খনার বচনকে। খনার বচন হচ্ছে গিয়ে অনেক সাহিত্য, লোকসাহিত্য আদি নিদর্শন হিসেবে খনার বচনকে। তাহলে অনেকের মধ্যে খনার বচন রচনা করা হচ্ছে 1800 থেকে 1200। খনার বচন মূলত হচ্ছে আবহাওয়া আর কৃষিভিত্তিক চড়া। তাহলে তোমাদের খনার বচন থেকে প্রশ্ন এটাই আসে, সেটা হচ্ছে গিয়ে খনার বচনটা কি মূলত আবহাওয়া আর কৃষি, জেনারেলি কৃষি নিয়ে কি করা হয়। আর খনার বচন মূল হচ্ছে শুদ্ধি জীবন, যেটাকে আমরা ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজি বলি আর কি। হ্যাঁ, এরপর হচ্ছে অন্যান্য লোকসাহিত্যগুলো আমরা একটু দেখি। পশু পাখির কাহিনী অবলম্বনে যেগুলো যে সাহিত্য হয় এগুলোকে আমরা উপকথা বলি, যেমন ঈশপের উপকথা, ঠাকুরমার ঝুলি, ঠাকুরদার, এগুলো হচ্ছে গিয়ে দক্ষিণনারায়ণ মিত্র মজুমদার। তাই ঠাকুরমার ঝুলি এই প্রশ্নটা পরীক্ষায় আসে। ঠাকুরমার ঝুলি এই সংকলক হচ্ছে দক্ষিণনারায়ণ মিত্র। পূর্ববঙ্গের লোকগীতিকে আমরা জারু বা গেটু গান বলি। এই গেটুটা পরীক্ষায় আসছে যে গেটু কোন অঞ্চলের ভাষা, এটা হচ্ছে পূর্ববঙ্গের লোকগীতি। গেটু কোন অঞ্চলের ভাষা? পূর্ববঙ্গের লোকগীতি। আর ওডি এটার বাংলাটা হচ্ছে বিশেষ গাথা বা
কবিতা। এবার আমরা বলি পুঁথি সাহিত্য নিয়ে। কবিওয়ালাদের মধ্যে প্রাচীনতম কবি হচ্ছে গোজলাই গুই। এটা এত ইম্পর্টেন্ট না, আসবে না। তবে বাংলা টপ্পা গানের জনক হচ্ছে রামনিধি গুপ্ত, এটা পরীক্ষায় আসবে। আর বাংলা দোভাষী পুঁথি সাহিত্যের জনক হচ্ছে ফকির গরিবুল্লাহ। এই জিনিসটা তোমরা ফকির গরিবুল্লাহটা একটু ভালো করে দেখবা, তাহলে আমরা এটা এটা দেখব। সেটা হচ্ছে টপ্পা গানের জনক আর দোভাষী এটা। এরপর আসি নানান দেশের নানান ভাষা বিনে কি স্বদেশী আশা পুরে ভাষা পুরে কি আশা। এই পঙ্ক্তিটি রচনা করছেন রামনিধি গুপ্ত। এই পঙ্ক্তিটি কার? রামনিধি গুপ্ত। এটা মোস্ট ইম্পর্টেন্ট। পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক হচ্ছে সৈয়দ হামজা। এখানে যে 4টা পয়েন্ট আছে, এই 4টা পয়েন্ট তোমাকে জানা থাকতে হবে, এখান থেকে প্রশ্ন আসতে পারে। এবারে আমরা বলি ফোর্ট উইলিয়াম কলেজ। এখন এখান থেকে শুরু হচ্ছে, এতক্ষণ আমাদের বাংলায় মধ্যযুগ শেষ, প্রাচীন যুগ শেষ। এখন আমরা আসবো বাংলার আধুনিক যুগ। বাংলার আধুনিক যুগ, বাংলার আধুনিক যুগ। তাহলে ফোর্ট উইলিয়াম কলেজ মানে আমরা জানি সেটা হচ্ছে 1860 সালে হচ্ছে তোমার আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন আর কি। হ্যাঁ, তো 1800 সাল থেকে 1860 পর্যন্ত হচ্ছে রবীন্দ্র পূর্ববর্তী। 1860 থেকে 1940 পর্যন্ত রবীন্দ্র যুগ। 1940 থেকে এরপর পর্যন্ত বর্তমান পর্যন্ত যা চলে আসছে সেটা হচ্ছে কি মানে রবীন্দ্র পরবর্তী যুগ। আমরা এখনো রবীন্দ্র যুগে আছি। মানে রবীন্দ্র যুগ হিসেবে এই বাংলা সাহিত্যের আধুনিক যুগকে 3 ভাগে ভাগ করেছে। 1800 থেকে 1860 রবীন্দ্র পূর্ববর্তী, 1860 থেকে 1940 রবীন্দ্র 41 বলি বা 40 বলি, সেটা হচ্ছে রবীন্দ্র যুগ। মানে এই সময় রবীন্দ্রনাথ তার মূল গ্রন্থগুলো রচনা করছেন। এরপরে 1940 থেকে বা 41 থেকে বর্তমান যুগ পর্যন্ত আমরা যদি বলি সেটা হচ্ছে রবীন্দ্র যুগ। তাহলে আধুনিক যুগ শুরু হয়েছে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে। 1800 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি কর্তৃক 4 মে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয়। তাহলে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয় 1800 খ্রিস্টাব্দে। আর ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা সাহিত্য মানে গদ্য সাহিত্য বিকাশে বাংলা বিভাগ খোলা হয় 1801-এ। তাহলে ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় কত সালে? 1801-এ। এরপর আমরা আসি প্রথম অধ্যক্ষ। ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম অধ্যক্ষ এবং বাংলা বিভাগের প্রধান হিসেবে যোগদান করেন বাংলায় অভিজ্ঞ উইলিয়াম ক্যারি। তাই তুমি বলতে পারো উইলিয়াম ক্যারি তো ইংরেজ, ওকে বাংলা শিখাইছে কে? ওকে বাংলা শিখাইছে হচ্ছে গিয়ে রামরাম বসু। উইলিয়াম ক্যারিকে বাংলা শিখিয়েছেন কে? রামরাম বসু। এই রামরাম বসুকে ক্যারি সাহেবের মুন্সি বলা হয়। তোমার প্রশ্ন আসতে পারে যে ক্যারি সাহেবের মুন্সি কাকে বলা হয়? রামরাম বসুকে। তাহলে কলেজের অন্যতম পণ্ডিতদের মধ্যে অন্যতম ছিল রামরাম বসু, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, লোকনাথ শর্মা, এই যে মুখোপাধ্যায় এগুলো এরা ছিল। এটা এত দরকার নাই। শুধু ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ ছিলেন উইলিয়াম ক্যারি। বাংলা বিভাগ খুলছেন উইলিয়াম ক্যারি 1801 সালে। আর এই বাংলা সাহিত্য ভাষার মুদ্রিত প্রথম গ্রন্থ, মোস্ট ইম্পর্টেন্ট, বাংলা সাহিত্যের মুদ্রিত প্রথম গ্রন্থ কথোপকথন। বাংলা ভাষার প্রথম গল্প সংগ্রহ ইতিহাসমালা। এইগুলো মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদেরকে এইগুলো মুখস্থ রাখতেই হবে। ইতিহাসমালা, কথোপকথন। কথোপকথন হচ্ছে বাংলা ভাষার মুদ্রিত প্রথম গ্রন্থ। ইতিহাসমালা হচ্ছে বাংলা ভাষার প্রথম গল্প সংগ্রহ। আর রামরাম বসু, তাকে ক্যারি সাহেবের মুন্সি বলা হয় কেন? তিনি উইলিয়াম ক্যারিকে কি শিখাইছেন? বাংলা শিখাইছেন। আর রামরাম বসুর প্রবন্ধ, এটা দরকার নাই, পরীক্ষা এটা আসবে না। এবার আমরা আসি বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতি। তাহলে যখন আধুনিক যুগ শুরু হয়, আধুনিক যুগে তোমার হচ্ছে বাংলা সাহিত্যের বিকাশ ঘটে, ওই সময় হিন্দুদের মধ্যেই সাহিত্যে বা পড়াশোনার বিকাশটা বেশি হচ্ছে। মুসলিমদেরকে রিকগনিশন করা হতো না বা করতো না। এজন্য বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতি কি করা হয়? গঠন করা হয় মুসলমান বা মুসলিম যে সাহিত্যিকগুলো আছে তাদের সাহিত্যের স্বীকৃতি দেওয়ার জন্য। তাহলে 1893 সালে বাঙালি মধ্যবিত্তের সাহিত্য চর্চা সাধনার পটভূমিতে বঙ্গীয় সাহিত্য পরিষদ গঠিত হয়েছিল। ওটা হচ্ছিল মধ্যবিত্তের সাহিত্য চর্চা, কিন্তু এখানে মুসলমানদেরকে উপেক্ষা করা হয়। তাহলে 1893 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ গঠন হয়। আর ওখানে মুসলিমদেরকে উপেক্ষা করার কারণে 1911 সালে যখন বঙ্গভঙ্গ রদ হয়, ওটার পরে বঙ্গীয় মুসলিম সাহিত্য পরিষদ কি করা হয়? সমিতি কি করা হয়? গঠন করা হয়। তাহলে তোমার প্রশ্ন 2 রকমের আসে। একটা হচ্ছে বঙ্গীয় সাহিত্য পরিষদ কবে গঠন হয়? 1893। আর বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতি কখন গঠন হয়? 1911।
আর এই বঙ্গীয় মুসলিম সাহিত্য পরিষদের সদস্য ছিলেন কে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ মুজাম্মেল হক, কাজী ইমদাদুল হক, মাওলানা আকরাম খা, ঠিক আছে, মাওলানা আকরাম খা, কমরেড মুজাম্মর আহমেদ প্রমুখ। এরা ছিল কি মুসলিম সাহিত্য সমিতির পৃষ্ঠপোষক। আর এই সমিতির একটা পত্রিকা ছিল, সমিতির পত্রিকা ছিল বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকা, বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকা, ঠিক আছে। তাহলে এটা কি ক্লিয়ার? এখান থেকে তুমি ধরতে পারো 99% একটা প্রশ্ন আসতে পারে। এখানে আসছে যে বঙ্গীয় সাহিত্য সমিতি কবে গঠন হয়? 1911। আর বঙ্গীয় সাহিত্য পরিষদ কখন গঠন হয়? 1893। কেন গঠন করা হয়েছে? কারণ বঙ্গীয় সাহিত্য পরিষদে মুসলিমদেরকে অবজ্ঞা করার কারণে। আর এই 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 মুসলিম সাহিত্য সমিতিতে কারা ছিলেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন, মোজাম্মেল হক ছিলেন, ইমদাদুল হক। এদের নামগুলো দেওয়া হয় যে নিচে কোন ব্যক্তি মুসলিম সাহিত্য সমিতির সদস্য নয়, এভাবে প্রশ্ন করা হয়, 2 প্যাটার্নের কোশ্চেন করা হয়। এবার আমরা আসি বাংলা সাহিত্যের খুব শর্টে যাচ্ছি আমরা। তুমি বলতে পারো যে স্যার এখানে আর কিছু আলোচনা নাই, আছে। সেটা হচ্ছে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর বা বাংলা সাহিত্যে যারা রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত, এরপর হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে আরও এরকম রাইটার। এখন এদের জীবনী তোমাকে পড়তে হবে, তো এদের জীবনীতে তোমরা অবশ্যই ক্লাসের যে টেক্সট বুক আছে ওখান থেকে পড়তেছো বা বিভিন্ন কোশ্চেন অ্যানালাইসিস করতে গিয়ে ওখানে পাচ্ছ। এই জন্য আমি আর এখানে আনি নাই, যেগুলো খুব ইম্পর্টেন্ট, যেখান থেকে প্রশ্ন আসতে পারে ওই কবিদের থেকে ওটাই আসে, সাহিত্য না, ওই কবিদের বিভিন্ন নাম উপাধি এখান থেকে প্রশ্ন আসতে পারে, বিদায় আমি জাস্ট ওই যে এগুলো আনলাম আর কি। তাহলে কবিদের উপাধি, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর বিহারী লালকে ভোরের পাখি আখ্যায়িত করছে, খুব একটা কোশ্চেন। এবার ইংরেজি কবি মিল্টনের ন্যায় শেষ জীবনে অন্ধ ছিলেন বাঙালি কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, এটা খুব একটা কোশ্চেন। তাহলে ইংরেজি কবি শেষ সময় কি মিল্টন অন্ধ ছিলেন, আর ঠিক বাঙালি কবিও হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কি অন্ধ ছিলেন। রবীন্দ্রনাথকে বিশ্বকবি উপাধি দেন ব্রাহ্মবান্ধব উপাধ্যায়। এটা আমি ক্লাসে সব সময় এগুলো পড়ানোর সময় রবীন্দ্রনাথ নিয়ে যখন আলোচনা করি তখন আমরা এগুলো বলে ফেলি, আমি এগুলো বলি রবীন্দ্রনাথকে। এবারে জীবনানন্দ দাশকে নির্জনতম কবি আখ্যায়িত করেন বুদ্ধদেব বসু, মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো সবগুলো কোশ্চেন, এগুলো তোমাকে মুখস্থ রাখতেই হবে। এরপর হচ্ছে কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর কাব্য কবি কঙ্কন চণ্ডী নামে প্রসিদ্ধ লাভ করেন। সবগুলো এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো একদম বাছাই করে, এগুলো তোমাকে মুখস্থ রাখতেই হবে। এই প্রশ্নগুলো সবসময় আসে যে বোরের ফাঁকি বিহারীলালকে কে উপাধি দেন? রবীন্দ্রনাথ বিহারীলালকে কি উপাধি দেন? বোরের ফাঁকি। মিল্টনের শেষ জীবনে অন্ধ ছিলেন বাংলাদেশের কোন কবি শেষ জীবনে অন্ধ ছিলেন? কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রনাথকে বিশ্বকবি উপাধি দেন ব্রাহ্মবান্ধব। এরপর রবীন্দ্রনাথকে বিশ্বকবি, এরপর হচ্ছে রবীন্দ্রনাথ কবিগুরু উপাধি দেন কে? কবিগুরু উপাধি দেন হচ্ছে মহাত্মা গান্ধী, ঠিক আছে, মহাত্মা গান্ধী কবিগুরু উপাধি দেন। তাহলে এবার আমরা আসি, সেটা হচ্ছে উপাধি কবি কণ্ঠার, যেটা বিদ্যাপতি, কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী, স্বভাব কবি গোবিন্দ্রচন্দ্র, যুগ সন্ধিক্ষণের কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত, চারণ কবি মুকুন্দ দাস, দুঃখবাদী কবি যতীন্দ্রবাগ সেনগুপ্ত, এগুলো একটু দেখে নিবা। এরপর হচ্ছে কবিগুরু বা গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর, এটা বিদ্রোহী কবি বা হচ্ছে গিয়ে দত্ত কুলোদ্দব, এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত বিদ্রোহী কবি। এটা মাইকেল মধুসূদন দত্তকে টিমোথি ফ্যান পয়েম নামের দেখা হয়, টিমোথি ফ্যান পয়েম নামেও ডাকা হতো। এরপর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, পল্লী কবি জসীমউদ্দিন, তিমির হননের কবি, তিনি হননের কবি, নির্যাতনার কবি, প্রাকৃতির কবি, শুদ্ধতম এই যে দূষরতার কবি, নির্যাতনার কবি, শুদ্ধতম কবি, এগুলো হচ্ছে জীবনানন্দ দাশ। মার্ক্সবাদী কবি বিষ্ণু দে, এটা মোস্ট ইম্পর্টেন্ট মনে রাখবা। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য, নাগরিক কবি ভারতচন্দ্র রায়গুণাকর, এরপর নাগরিক কবি শামসুর রহমান। প্রাথমিক নাগরিক কবি আর নাগরিক কবির মধ্যে পার্থক্য আছে। কাব্য সুধাকর, গোলাম মোস্তফা, এটা দরকার নাই। এরপর আসি নাটক, বাংলা ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্য যেগুলো আছে, ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্য, সেটা নাটক কবর মনির চৌধুরী, উপন্যাস আরেক ফাল্গুন জহির রায়হান, আর আর্তনাদ উপন্যাস। তোমাদের প্রশ্নটা কেমন আসে জানো? আর্তনাদ কি ধরনের সাহিত্যকর্ম? উপন্যাস। কবর কি ধরনের সাহিত্যকর্ম? নাটক। কবর কাব্যটিকে লিখছেন জসীমউদ্দিন, ঠিক আছে, এভাবে আসবে। সম্পাদিত গ্রন্থ 21শে ফেব্রুয়ারি হাসান আজিজুর রহমান। কাঁদতে আসি পাশের দামে নিয়ে এসেছি, আমরা সবাই জানি মাহবুবুল আলম চৌধুরী। স্মৃতিস্তম্ভ, পরীক্ষায় প্রশ্ন আসে স্মৃতিস্তম্ভ এটা কি ধরনের প্রবন্ধ, মানে কি ধরনের লিখা? কবিতা। কে লিখছেন? আলাউদ্দিন আল আজাদ। 21শের গান, এটা কার? আব্দুল গাফ্ফার
চৌধুরী। তো এই 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 বিশেষ করে এখন আলাউদ্দিন আল আজাদ থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে। স্মৃতিস্তম্ভ, এটা কবিতাটা লিখছেন কে? আলাউদ্দিন আল আজাদ। এবং মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ সেটা শামসুল হক, মোস্ট ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায়, এটাকে বলা হয় কাব্যনাট্য। এটাকে বলা হয় কাব্যনাট্য। 47তম বিসিএসে আসছে যে পাওয়ার আওয়াজ পাওয়া যায়, এটা কি ধরনের প্রবন্ধ বা কি ধরনের লিখা, সেটা হচ্ছে কাব্যনাট্য। মমতাজউদ্দিন আহমেদের কি চাও শঙ্খ, এগুলো সবগুলো মুক্তিযুদ্ধ বিষয়। এরপর হচ্ছে বকুল ফুলের স্বাধীনতা, এটা 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 বিভিন্ন চাকরি পরীক্ষা এটা দেয় কোশ্চেনটা। আলাউদ্দিন আল আজাদ, নরকের লাল গোলাপ, পরীক্ষায় আসার মতো প্রশ্ন। আমি খুব শর্ট, আরও অনেকগুলো গ্রন্থ আছে তার মধ্যে আমি খুব শর্ট করে দিছি এগুলো। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রবন্ধ, মেজর রফিকুল ইসলাম, ৭১-এর বিজয় গাথা, একটি ফুলকে বাঁচাবো বলে, ঠিক আছে, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এইগুলো সবগুলো মেজর রফিকুল ইসলামের। লক্ষ্যফানের বিনিময়, এগুলো আসার মতো। মেজর আব্দুল জলিল, এ চার্জ ফর আইডেন্টিটি। মেজর জেনারেল সুখবন্ত সিং, দ্য লিবারেশন অফ বাংলাদেশ। ডক্টর নীলিমা ইব্রাহিম, স্বাধীনতা পদক প্রাপ্ত, আমি বীরঙ্গা বলছি, পরীক্ষা আসে। সেলিম হোসেন আসবে না। মইদুল ইসলাম এবার স্বাধীনতা পদক পাইছে, মইদুল হাসান 100% আসতে পারে মইদুল হাসান নিয়ে। মূলধারা ৭১, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রবন্ধ, মোস্ট ইম্পর্টেন্ট। এটা পড়া, এটা হচ্ছে রিকমেন্ডেড তোমাদের জন্য, যে কোনো সময় এটা পড়তে হবে। এই মইদুল হাসান এবারে স্বাধীনতা পদক পাইছে, এই যে প্রবন্ধ বা গবেষণার জন্য, গবেষণা ধর্মী লেখার জন্য মইদুল হাসান এবার কি পাইছে? 2025-এ স্বাধীনতা পদক পাইছে, এই যে মূলধারা ৭১-এর লেখক। এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস শওকত ওসমানের জাহান্নামের হতে বিদায়, এটা হচ্ছে মুক্তিযুদ্ধের প্রথম লিখিত প্রকাশিত প্রথম গ্রন্থ। মূল চরিত্র গাজীর দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার কাহিনী উপন্যাসটির বিষয়বস্তু। এরপর যে জলাঙ্গি, 2 সৈনিক, নেকড়ে অরণ্য, এটা নেকড়ে অরণ্যটা থাকে, নেকড়ে অরণ্য কার লেখা? শওকত ওসমানের লেখা। আনোয়ার পাশা, রাইফেল রুটি আওরাত, এই উপন্যাসের কাহিনী মাত্র 2 দিনের, ৭১-এর 25 আর 27 মার্চ। এটা মনে রাখতে হবে, এগুলো হচ্ছে কি ইনফরমেশন, ছোট ইনফরমেশন। তাহলে আনোয়ার পাশা রাইফেল রুটি আওরাত উপন্যাসটি লিখছেন। এরপর সৈয়দ শামসুল হক, নিষিদ্ধ লেবানন, মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো তোমাদের মুখস্থই রাখতেই হবে। নিষিদ্ধ লেবানন, নীল দংশন, এগুলো হচ্ছে উপন্যাস, ঠিক আছে। এরপর শওকত আলীর লেখা যাত্রা, এটা আসে না দরকার এত। সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়। আবার উপন্যাস হচ্ছে হুমায়ুন আহমেদের লেখা আগুনের পরশমণি, জ্যোৎস্না জননীর গল্প, ঠিক আছে। আমি জ্যোৎস্না জননীর গল্পটা পড়ছি, আগুনের পরশমণি নিয়ে মুভি আছে, তাই না। এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। হুমায়ুন আহমেদ। আল মাহমুদের উপমহাদেশ, এবার যেহেতু আল মাহমুদ আবার স্বাধীনতা পুরস্কার পাইছে, সুতরাং আল মাহমুদের এই প্রশ্নটা আসার সম্ভাবনা আছে। সেলিনা হোসেনের হাঙ্গর গ্রেনেড নদী, ইমদাদুল হক মিলন, কালোরা, এটা মোস্ট ইম্পর্টেন্ট। আমি যা দাগাচ্ছি তাই পড়বো, মানে এখানে যা আছে তা খুব অল্প করে দিছি আমি। ইমদাদুল হক মিলনের কালোগোড়া, এটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে বাংলা সাহিত্যের জাস্ট তোমাদের পরীক্ষার জন্য যতটুকু দরকার আমি ঠিক ততটুকু দিছি, মানে আলোচনা করছি। এর চেয়ে আরও, এটা তো আসলে বলা যায় না প্রশ্ন করতে কীভাবে প্রশ্ন করে, তবে আমার মনে হয় সে যে এটার মধ্যে থেকে এনাফ, এর বেশি আর কিছু দরকার হচ্ছে না বা হবে না। তারপর তোমরা পিপিজি এর কোশ্চান বা আরও মানে প্রাসঙ্গিক কোনো কোশ্চান এগুলো পড়ে তোমরা তোমাদের বাংলা সাহিত্যের হিস্ট্রিটার প্রিপারেশান নিবে, কারণ হিস্ট্রি থেকে ঠিক বাংলাতেও প্রশ্ন করা হবে, সিমিলার লাইক দ্যাট জিকেতেও কোশ্চেন করা হবে, ঠিক আছে। তো তোমরা এটার একটা সমন্বিত প্রিপারেশান নিবা। আজকে এতটুকু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।